আমি আবারও তোমাকে বলছি অপরাজিতা, দেখো এটা এটা দোষ গুণের ব্যাপার নয়। তুমি আমাকে বিয়ে করতে নাও চাইতে পারো, কিন্তু আই ক্যান অ্যাসিওর ইউ তাতে আমাদের বন্ধুত্বের কোনো ক্ষতি হবে না। আমরা যেমন বন্ধু আছি সেরকমই থাকবো, মানে আমি কখনো তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করব না। আই ক্যান অ্যাসিওর ইউ আমার বাড়িরও কখনো কেউ তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করবে না। আজ এতদিন পরে কি কথাটা উঠছে কেন? তার মানে তোমার মনে কোনো সংশয় আছে? কি কি বলছো তুমি অপরাজিতা? ঠিকই তো বলেছে। এখন যদি তুই এ কথা বলিস তাহলে এটাই তো মনে হয়। বাবু বাদ দে বাদ দে, ওসব কথা বাদ দে। অপরাজিতা কি বলতে চাইছে সেটা আগে শুনি। আমার আর কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। অপরাজিতা দেখো, তুমি কিন্তু আমার উপর শুধু শুধু রাগ করছো। আমার না কারোর উপর রাগ করার কোনো অধিকার নেই। কে বলেছে তোমার কারোর উপর রাগ করার অধিকার নেই? আমার শুধু মনে হয় যে তুমি যশকে এতটাই ভালোবাসো, তাই জন্য হয়তো যশকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারো না। মানে আই ফিল দ্যাট ওয়ে। হয়তো হয়তো তুমি কোনো কৃতজ্ঞতাবশত এই বিয়ের কথাটা ভেবেছো। বিয়ে কখনো কৃতজ্ঞতা থেকে হয় না দেবদীপ, আর হলেও না সেই বিয়েটা কখনো সুখের হয় না। আমি একটা বিবাহিত জীবন কাটিয়ে এসেছি, আর সেটা সুখের ছিল না। তাই আমি নতুন করে না আমার জীবনে আর অসুখী হতে চাই না। আমি যদি বিয়ে করি, আমি সুখী হওয়ার জন্য বিয়ে করব, আর তাই আমি আমার সিদ্ধান্ত জানিয়েছিলাম। এবার সিদ্ধান্ত জানানোর পালা তোমাদের। প্লিজ এটা নিয়ে আর আমাকে তোমরা বিব্রত করো না। ঠিকই বলেছো মা, আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। আমি ভাবছি রায় বেরোনো পর্যন্ত অপেক্ষা করব, নাকি তার আগেই ব্যাপারটা। আমার মনে হয় আঙ্কেল এটা আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। ওকে আবার কি জিজ্ঞাসা করব? আমরা যা ঠিক করব তাই হবে, কি বলো? একদম। বিয়ে তো আর আপনারা করবেন না, যে বিয়ে করবে তাকে মত দিতে হবে। আর তাকে জিজ্ঞেস করলে হয়তো বলবে পরে হবে পরে হবে। বাবা, আমাদের বিয়েটাতে তো তেমন কিছু যোগাযোগ যন্ত্রের ব্যাপার নেই, ফলে যে ডেটটা কাছাকাছি তোমাদের ঠিক মনে হয় সেখানে সেই ডেটে ব্যবস্থা করতে পারো। বলছিস? বলছি। অপরাজিতা ও কিন্তু এ কথা বললো এবং তোমার সামনেই বললো, দেখো। ধন্য হয়ে গেলাম আমি। ব্যাস ব্যাস ব্যাস, এখন আর রাগারাগি নয়, একদম রাগারাগি নয়। কথাটা যখন হয়েইছে তাহলে এটাকে ফাইনাল করে দাও। আর কতবার এক কথা বলবো আমি? আমি তো বলেই দিয়েছি এই বিয়েতে আমার কোনো বাধা নেই নেই নেই। আরো বলতে হবে আমাকে? আর বলতে হবে না মা, আর বলতে হবে না। উফ, একেবারে বড্ড বেশি অভিমান করে ফেলেছে মেয়েটা। আর বলতে হবে না, আর না। শাবনামের তো এখন অনেক পয়সার জোর আছে। শাবনাম এখন যার সঙ্গে থাকছে তার প্রচুর টাকা। সে শাবনামের পিছনে, শাবনামের লয়ারের পিছনে কত টাকা ঢালছে। সে কি পয়সা ঢেলে তোমাকেও কিনে নিল মহুয়াদি? এই শাট আপ রোহিণী। কেনা বেচা তোমরা করে থাকো, আমি না। আমারও সবের দরকার পড়ে না। রোহিণী, সাবধানে কথা বলো। তুমি ভুলে যেও না তুমি দাঁড়িয়ে আছো তোমার শ্বশুর বাড়িতে। আমি তোমার শ্বশুর, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। না, আমি ভুলে যাইনি আঙ্কেল, আমি একদমই ভুলে যাইনি।
তবে একটা জিনিস আমার নিশ্চয়ই মনে হচ্ছে। হ্যাঁ গো মহুয়াদি, এতদিন ধরে একই বাড়িতে একসঙ্গে থেকে তোমার এতটুকু কৃতজ্ঞতা বোধ কাজ করছে না? তোমার খারাপ লাগছে না তুমি আজকে এইভাবে আন্টিকে ফাঁসানোর চেষ্টা করছো? আঙ্কেল তোমারও খারাপ লাগছে না? হে কি গো, একটা বাইরের মেয়ে, সে তোমার স্ত্রীকে এইভাবে অপমান করছে, অসম্মান করছে, তোমার এতটুকু খারাপ লাগছে না? তুমি ভাবতে পারছো আজকে এই কথাগুলোর ওপর ভিত্তি করে, এই স্টেটমেন্টগুলোর ওপর ভিত্তি করে কিন্তু আন্টির একটা ভয়ঙ্কর শাস্তি হয়ে যেতে পারে? না সরি, খারাপ লাগছে না, বরং আমার মনে হচ্ছে মহুয়ার গার্ডস আছে। এটিতে হলো মহুয়া সত্যিটা বুঝতে শিখেছে, যেটা কঙ্কনা কোনোদিন পারল না। দেখো, আমার কাছে যা প্রমাণ আছে সব আমি কোর্টে দাখিল করব। আমি যা জানি সব বলবো যদি আমাকে সুযোগ দেওয়া হয়। হ্যাঁ, আমি অবশ্য ওই 20-30 মেশাতে দেখিনি, কিন্তু যা শুনেছি, যা দেখেছি সব আমি কোর্টে বলবো। কিন্তু যদি আমাকে কোর্টে ডাকে, সেটা আমি সবাইকে জানিয়ে দিয়ে গেলাম। তুমি তো কোনোদিনই আমাকে সহ্য করতে পারো না। আমি চিরকাল আমার ছেলে মেয়েকে নিজের মতো করে মানুষ করতে চেয়েছি, এটা তোমার একমাত্র অভিযোগ। আর তাই জন্য যদি আমার জেল হাজত হয়, হবে, তোমার তাতেও কোনো সমস্যা নেই, আমি জানি। দেখো কঙ্কনা, তোমার উপর আমার রাগ ছিল, হ্যাঁ রাগ ছিল, মানছি রাগ ছিল, কিন্তু শবনম এ বাড়িতে আসার পর তুমি শবনমের সঙ্গে যে কদর্য ব্যবহার করেছো, যা আমি দেখেছি, তারপর থেকে তোমার উপর আমার আর রাগ নেই, তোমার উপর আমার একটা ঘৃণা তৈরি হয়েছে, ঘৃণা। সেই ঘৃণাটা কোনোদিন কোনোভাবেই চলে যাবে না। তাহলে এখন কি দাঁড়ালো? কি দাঁড়ালো এখন? এই দাঁড়ালো যে শবনম যশের জীবনটাকে ধ্বংস করলো। মিথ্যে খুনের অভিযোগে দায়ী করল এবং অন্য একটা বড় লোকের ছেলের হাত ধরে নতুন জীবন শুরু করল। যশকে ছিবড়ে করে দিয়ে চলে গেল, কিন্তু আমাদের যশ তো ওর জন্য কিছু কম করেনি। এই করে শেষ পর্যন্ত সে আমাদের পরিবারের বউ, আমাদের ফুলকাকে, সকলকে জেল কাটার ব্যবস্থা পর্যন্ত করে দিয়ে গেল। যদিও বিচারক যদি নিরপেক্ষভাবে বিচার করে, তাহলে এর কোনোটাই গ্রাহ্য হবে না আদালতে। কিন্তু রোহিণী তো সত্যি সত্যি যশকে ভালোবাসত। যশের জীবনে আবার ফিরে এলো, যশকে সমস্ত ব্যাপারে ও সাপোর্ট করলো, সমস্ত ব্যাপারে ওর পাশে দাঁড়ালো, সমস্ত বিপদ আপদে ওর পাশে দাঁড়ালো। আর শেষ পর্যন্ত হয়তো এই রোহিণীকে মিথ্যে অভিযোগ নিয়ে মাথা নিচু করে জেল খাটতে চলে যেতে হতে পারে। এটাই তো নিটফল হলো। আর এত কিছুর পরেও তোমরা রোহিণীকে খারাপ আর শবনমকে ভালো বলবে কি, তাই তো? জীবনের সব হিসেব এত সোজা অঙ্কে মেলে না রে পরাগ। যদি মিলতো তাহলে কারোর কিছু বলার থাকতো না। দেখ পরাগ, তুই যেটা বললি সেটা তোর ব্যাখ্যা, তোর দেখা, কিন্তু তুই এটা ভুলে যাস না এর উল্টো ব্যাখ্যা হতে পারে, সেটা আমার দেখা। আমি যদি বলি একটা মেয়েকে ভরসা দিয়ে কলকাতায় আনা হলো, তাকে অপমান করা হলো, তাকে বাড়িতে কাজের লোক বানিয়ে রাখা হলো, কিন্তু তার সঙ্গে এটে ওঠা গেল না, তার মেধার সঙ্গে কেউ পেরে উঠল না। তারপর একদিন যশ তাকে বউ হিসেবে গ্রহণ করলো, কিন্তু তার আশেপাশের লোকজন সেই মেয়েটিকে ক্রমাগত ডিস্টার্ব করতে থাকলো।
তার প্রতি অন্যায় করতে থাকলো। তার কর্মস্থলে ক্ষতি করার চেষ্টা করা হলো, তাকে মারার চেষ্টা করা হলো। তারপর যশ একদিন তাকে নিয়ে হানিমুনে গেল, সেখানে তাকে খুনের চেষ্টা করা হলো। যে বা যারা তাকে খুনের চেষ্টা করলো তারা এই সমাজে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। এটাই কি উচিত? এটাই কি ধর্ম? শবনম যদি ফাইটটা না করতো, তাহলে ও যদি এই সত্যিটা খুঁজে বের করার চেষ্টা না করতো, আমি তো শবনমকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। অবশ্যই অবশ্যই আমি ধন্যবাদ দেব দেবদীপকে, অবশ্যই ধন্যবাদ দেব। ও শবনমের পাশে দাঁড়িয়ে শবনমকে সহযোগিতা করছে, সত্যিটা খোঁজার জন্য সমানে লড়াই করে যাচ্ছে। ঠিক, অবশ্যই ধন্যবাদ দেব। আমি তো বলবো দেবদীপ শবনমকে সঠিক মর্যাদা দিয়েছে। তোমার বলাটাই তো সব নয় বাবা। তোমার কথাই শেষ কথা নয়। তুমি যে দেবদীপের কথা বলছো না, যে দেবদীপের নামটা তুমি উচ্চারণ করছো, সেই দেবদীপের সঙ্গে ও থাকবে না, ওর সম্পর্ক থাকবে না, এটা দেখে নিও তুমি। কারণ ও সম্পর্ক রাখতে জানে না, এটা আমি জানি। সবাই যশোজিৎ বসু নয়। হ্যাঁ, তুমি সবার সঙ্গে নিজেকে গুলিয়ে ফেলো না। এখনো পৃথিবীতে কিছু লোক আছে যারা বিক্রি হয়ে যায়নি, দেবদীপ তার মধ্যেই পড়ে। তুমি তো খুব সহজে বিক্রি হয়ে যেতে পারো। রোহিণী তোমাকে দাম দিয়ে কিনে নিয়েছে। তোমার কথা বলতে লজ্জা করছে না? হ্যাঁ, যে শবনম তোমাকে বাঁচালো, তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো, সেই শবনম সম্পর্কে তুমি অশ্রদ্ধা জানাচ্ছ? লজ্জা করে না তোমার? শুধু শাবনামই করেছে যশের জন্য? যশ কিচ্ছু করেনি। নিজের জীবন বিপন্ন করে কতবার বাঁচিয়েছে শাবনামকে, সেগুলো কিচ্ছু না আঙ্কেল। আজ শাবনাম যে এত বড় বড় কথা বলছে, কোথায় থাকতো শাবনাম যশ না থাকলে? তাতে তো তোমার কোনো ভূমিকা ছিল না। তুমি কথা বলছো কেন এর মধ্যে? ও, তাহলে এখন সব দোষ আমার? অন্য কারো সন্দেহ থাকলেও আমার কোনো সন্দেহ নেই। মহুয়া, তুমি যে অন্যায় করেছো, এর ফলে যদি আদালতে ফলাফল অন্যদিকে চলে যায়, তাহলে আমি কিন্তু তোমাকে স্পেয়ার করব না। ফলাফল যদি অন্যদিকে চলে যায়, তাহলে বোধহয় আমার থেকে বেশি খুশি কেউ হবে না। তারপর তুমি আমাকে স্পেয়ার করো না করো, আমার ভারী বই গেল। আর একটা কথা জেনে রাখো পরাগ, শবনম আমাকে সাহস জুগিয়েছে। শবনমকে দেখে আমি সাহস পেয়েছি। তুমি আমাকে স্পেয়ার করো না করো, আমি যে চুপ করে বসে থাকবো এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। কারণ আমি যে ফাইট করতে জানি সেটা প্রমাণ দিয়ে দিয়েছি। প্রয়োজনে আমি আমার স্বামীর বিরুদ্ধেও দাঁড়াতে পারবো। সেদিন আমার পাশে আর কেউ থাকুক না থাকুক, একজন ঠিক থাকবে, শবনম। তুমি ভুলে যাও না মহুয়া, এই বাড়িতে একজন তোমাকে 100% সহযোগিতা করবে। জানি ফুল কাকা, আমি তো ভয় পাচ্ছি না। ও করুক না, ও করুক, ও যা খুশি তাই করুক। ফুল কাকা একটা সত্যের জন্য লড়বো, এর থেকে আর দামি লড়াই কি হতে পারে বলো তো? আর আমি এটাও বিশ্বাস করি, সত্যের লড়াই কখনো মিথ্যের লড়াইয়ের কাছে হেরে যেতে পারে না, কিছুতেই না। আমি শুধু অপেক্ষা করছি সেই দিনটার জন্য, বিচারের দিনটার জন্য।
রায় বেরোনোর দিনটার জন্য। দেখা যাক কি রায় বেরোয়। ভয় পাস না, দেখা যাক কি হয়। আর তাছাড়া এটাই তো একমাত্র কোর্ট নয়, আরো তো অনেক কোর্ট আছে, সেখানে যাব। আমার যদি সত্যি সত্যি হাজত বাস হয় তাহলে কি হবে যশ? কি হবে আমার? আমি তো ভাবতেও পারছি না যশ। আমার মা অসুস্থ, আমার বাবা একা 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 সবকিছু সামলাবে কি করে আমার বাবা? সামনে আমার এত বড় ক্ষতি করে দেবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি যশ। তোকে তো বললাম যে আমি শেষ পর্যন্ত লড়বো, ফাইট করবো। আমি অত সহজে ছেড়ে দেবো না, আমি ছাড়বো না। আমি দেখা যাক কি হয়। বলছি কিছু গেস করতে পারছেন? নট রিয়েলি, তবে গেস করতে পারলেও সেটা আমার আপনাদের বলার কথা নয়। অপেক্ষা করুন, সত্যের জন্য লড়াই করতে নেমেছেন, এতদিন তো অপেক্ষা করলেন, আর একটু করুন না। লড়াই করতে যখন নেমেছি মাঝপথে ময়দান তো ছাড়বো না। যদি মনে হয় এই আদালত আমাদেরকে ন্যায় বিচার দিতে পারলো না, তাহলে হায়ার কোর্ট আছে, সেখানে অ্যাপিল করব। না হওয়ার সম্ভাবনা আছে বলছেন? দেখুন, আইনের ব্যাপারটা খুব জটিল। এরকম অনেক সময় হয় যে উপযুক্ত এভিডেন্সের অভাবে অনেকে বেকসুর খালাস পেয়ে যায়। তার মানে কি এটা যে ঘটনাটা ঘটেনি তা তো নয়, বিচারকও সেটা জানেন, কিন্তু তার হয়তো কিছু করার থাকে না। মানে আমি বলছি না যে এক্ষেত্রেও সেটা হবে, কিন্তু এই যে বলে না, যে কোনো সিচুয়েশনের জন্য মানসিক প্রস্তুতি থাকাটা খুব দরকার। আপনি একদম টেনশন নেবেন না, আপনার কিচ্ছু হবে না। ওরা যা সাক্ষ্য প্রমাণ দিয়েছে সেগুলো এত উইক যে ওরা কিছুই প্রমাণ করতে পারবেন না। আর যদি সাজা হয়েও যায় আমরা হায়ার কোর্টে যাব। আপনি তো ভাবছেন কেন, পথ তো শেষ হয়ে যায়নি। মানে তার মানে সেই সময়টা আমাকে জেল কাস্টাডিতে থাকতে হবে? আমি তো বেলের চেষ্টা করব, আপনি ঘাবড়াচ্ছেন কেন? দেখুন না কি হয়। আমার ভীষণ নার্ভাস লাগছে যশ, আমার খুব নার্ভাস লাগছে দাদা ভাই, আমার খুব নার্ভাস লাগছে। নার্ভাস হবেন না, মনে জোর রাখুন। আমি তো বলছি আমার উপর ভরসা করুন। আমি তো হাল ছেড়ে দিইনি, আর আমি যদি হাল না ছেড়ে দিই তাহলে আপনি কেন হাল ছেড়ে দেবেন? দেখুন, এই অবস্থায় তো টেনশন হওয়াটাই স্বাভাবিক। টেনশন হতেই পারে, আর যতক্ষণ না রায় বেরোচ্ছে ততক্ষণ ওকে এই টেনশন থেকে বের করা সম্ভব নয়। শোনো, তুমি ওদের জন্য যা পরিশ্রম করেছো তার কিন্তু কোনো তুলনা হয় না। এই কেসে ওরা জিতুক বা হারুক, তোমার পরিশ্রম এবং চেষ্টা এটার মধ্যে কিন্তু আমাদের কোনো সংশয় নেই। থ্যাংক ইউ মাসিমা, তবে এটা তো আমার ডিউটি। আমি একটা কেসের দায়িত্ব যখন নিয়েছি তার মেরিট তো দেখেই নিয়েছি, আর তার মধ্যে যে সত্য সেটাকে প্রতিষ্ঠা করাটাই আমার কাজ। তবে এটাও ঠিক যে সবসময় সবটা আমার হাতে থাকে না।
সে কথা বুঝতে পারছি, তবে আমরা যেটা বলতে এসছি, শবনম হারুক বা জিতুক, আমাদের কাছে কিন্তু ও জিতে গেছে। আর আমার ছেলের কাছে তো সবচাইতে বড় জয়ী। ওদের কিন্তু আমরা বিয়েটা ঠিক করেছি। শুধু এই রায়ের জন্যই অপেক্ষা ছিল, তবে রায় যাই হোক না কেন বিয়েটা ওই দিন হচ্ছে। আর তোমাকে কিন্তু আসতেই হবে। আমার ছেলে এবং অপরাজিতা নিজে গিয়ে তোমাকে নেমন্তন্ন করে আসবে। আসছো কিন্তু তুমি, হ্যাঁ? এদের দুজনে বিয়ে হলে আমি খুব খুশি হব আঙ্কেল। আমি নিশ্চয়ই যাব, কথা দিলাম, উইদাউট ফেল। কথা দিলেন কিন্তু? দিলাম তো কথা।